আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। সম্মানিত অভিভাবকবৃন্দ, দর্শক, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকেই পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি রাহিমা আক্তার, সহকারী শিক্ষক বাংলা, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়, পলাশ, নরসিংদী। আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্য গণিত বিষয়ে পাঠদান করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই খাতা কলম নিয়ে প্রস্তুত হও এবং ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে কি শেয়ার করে দাও যেন সকলেই দেখতে পারে। তাহলে ক্লাসটি শুরু করার পূর্বে আমি তোমাদের ইফতিজিং নিয়ে দু চারটি কথা বলতে চাই। ইফতিজিং শব্দটার সঙ্গে তোমরা পরিচিত, অবশ্যই আমরাও পরিচিত, আমরা সকলে এই ব্যাপারটা সম্পর্কে জানি। তো ইফতিজিং কী সে সম্পর্কে আমি দু চারটি কথা বলছি। ইফতিজিং হচ্ছে কোনো নারী বা কিশোরীকে তার স্বাভাবিক চলাফেরা করা অবস্থায় অথবা কোনো কাজকর্ম করা অবস্থায় প্রকাশ্যে যদি তাকে নিগৃহীত হতে হয়, কোনো পুরুষ দ্বারা নিগ্রহের শিকার হতে হয়, সেটাকে কি ইফতিজিং বলে। প্রকাশ্যে রাস্তাঘাটে তার কর্মপরিসরে যদি তাকে বিদ্রূপ করা হয় বা নাম ধরে ডাকা হয়, অশ্লীল কথাবার্তা বলা হয়, তারপরে শীষ বাজানো, এই সমস্ত কাজ ইফতিজিংয়ের পর্যায়ে পড়ে। অশ্লীলভাবে প্রেমের প্রস্তাব দেওয়া এবং তাতে সাড়া না দিলে কি হুমকি প্রদান, এই সমস্তই কি ইফতিজিংয়ের আওতায় পড়ে। আমরা জানি সকলেই যে এর জন্য কি নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে কিশোরীদের। তোমাদের বয়সে যারা আছো তোমরা এখন, তো নানা রকম ঘটনা এই পরিপ্রেক্ষিতে ঘটে থাকে। এমনকি কিশোরী বা নারী তারা কি আত্মহননের পথ বেছে নেয়। তো আমাদের অবশ্যই কি এই ব্যাপারটাতে সতর্ক হতে হবে। তো এই সমস্ত বিষয় থেকে প্রতিকার লাভের জন্য আমাদের পরিবার থেকে শুরু করে সমাজের সকলকে কি এগিয়ে আসতে হবে। এরকম কোনো পরিস্থিতিতে যদি কখনো তোমরা পড়ে যাও, তাহলে অবশ্যই কি 999 এই নাম্বারে কল করে কি তোমরা পুলিশি বা আইনি সহায়তা পেতে পারো। এছাড়াও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, তারপরে থানার অফিসার ইনচার্জ, ওনার বরাবরে অভিযোগ, সেটা লিখিত অভিযোগ এবং সশরীরে হাজির হয়ে কি মৌখিকভাবেও অভিযোগ করলে কি আমরা আইনের সহায়তা পেতে পারি। আর এই ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে, পরিবারের সকলকে কি অবহিত করতে হবে এই ব্যাপারটা সম্পর্কে, এবং এর প্রতিকার পাওয়া যাবে সেই হিসাবেও কি আমাদের জানতে হবে। তাহলে আমরা কি এই ইফতিজিংয়ের ব্যাপারটা থেকে মুক্তি পেতে পারব, আর অবশ্যই পাওয়া যাবে। তাহলে আমরা এখন ক্লাসটি শুরু করি। অষ্টম শ্রেণীর সাহিত্য গণিতের বিষয়ে পাঠ দিবসকে তোমরা বই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমার পরিচয় তো জানো সকলেই। এখন চলো আমরা কিছু ছবি দেখি। ছবিগুলি কি তোমরা দেখতে পাচ্ছ? প্রথম ছবিতে কৃষক হাল চাষ করছেন। দ্বিতীয় ছবিতে কৃষক কি ধানের চারা তুলছেন। এই দৃশ্যগুলো কি আমাদের গ্রাম বাংলার অতি পরিচিত দৃশ্য। আর এখানে কি কৃষক ফসল কেটে বাড়ি নিয়ে যাচ্ছে। আর এটা আমাদের গ্রাম বাংলার চিরায়ত রূপ। কৃষকের ছেলে বাঁশি বাজাচ্ছে, তারপরে কৃষক হাল চাষ করছেন, গরু, দিগন্ত জোড়া মাঠ, এসবই কি আমাদের কৃষিকাজের চিত্র। গ্রাম বাংলার কৃষিকাজের কৃষকের কর্মযজ্ঞ। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে আজকে আমি কোন বিষয়টি তোমাদের পড়াতে যাচ্ছি?
ঠিক ধরেছ। রূপাই, জসীমউদ্দিন লিখেছেন রূপাই কবিতাটি। তোমাদের বইয়ের 117 নম্বর পৃষ্ঠায় আছে, তোমরা বের করো। রূপাই কবিতাটি লিখেছেন জসীমউদ্দিন। শিক্ষণফল, এই পাঠ শেষে আমরা যা শিখতে পারবো, যা তোমরা শিখতে পারবে, কবি পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, গ্রাম বাংলার প্রকৃতি সম্পর্কে বলতে পারবে, বাংলাদেশের কৃষকদের কাজে শৈল্পিক সৌন্দর্য সম্পর্কে ধারণা প্রকাশ করতে পারবে। পরিচিতি, জসীমউদ্দিন, এটা জসীমউদ্দিনের ছবি, তোমরা এই কবির ছবি আগেও দেখেছ। জসীমউদ্দিন রূপাই কবিতাটি লিখেছেন, আর ওনাকে আরেকটা উপাধিও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি পল্লী কবি। তিনি গ্রাম বাংলার পল্লী প্রকৃতি নিয়ে লিখতেন এবং তার লেখায় গ্রাম বাংলার চিরায়ত মানুষের সংস্কৃতি, তারপরে জীবনযাপন সব কিছুই কি তার লেখায় প্রকৃতির ছবি অত্যন্ত সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছে। এই জন্যে ওনাকে পল্লী কবি উপাধি দেওয়া হয়েছে। তাহলে আমরা ওনার সম্পর্কে একটু জেনে নিই। তিনি জন্মগ্রহণ করেন 1903 খ্রিস্টাব্দে। 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুরখানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। লেখাপড়া তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে এমএ পাশ করেন। আর ছাত্রাবস্থায় তার লেখা কবর কবিতাটি, এটা তোমরা পড়েছ নিশ্চয়ই, কবর কবিতাটি বিশেষভাবে প্রশংসিত হয় এবং এই কবর কবিতাটি প্রবেশিকা বইটি পাঠ্যভুক্ত হয় যখন তিনি ছাত্র ছিলেন, তখন কর্মজীবনের শুরুতে তিনি 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন, মানে শিক্ষকতা করেন। পরে তিনি সরকারের তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগ দেন এবং এখান থেকে কি তিনি অবসর গ্রহণ করেন। তার গ্রন্থসমূহ আমরা একটু দেখে নিই। উল্লেখযোগ্য গ্রন্থ, তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নকশিকাঁথার মাঠ, সোজারবাড়িয়ার ঘাট, তারপরে কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রাখালি, বালুচর, মাটির কান্না, বেদের মিল। উপন্যাস বোবা কাহিনী, গানের সংকলন রঙ্গিলা নায়ের মাঝি, আর তিনি শিশুতোষ গ্রন্থ রচনা করেছেন। এগুলো হচ্ছে হাসু, 1 পয়সার বাঁশি, ডালিম কুমার। আর তিনি মৃত্যুবরণ করেন 1976 সালে 13ই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। 1976 সালে 13ই মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তোমরা অবশ্যই জানো যে আমাদের জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী এই প্রশ্নগুলোর জন্য কি লেখক পরিচিতিটা খুব ভালো করে পড়তে হবে। নকশিকাঁথার মাঠ থেকে আজকে আমাদের এই পাঠে রূপাই যে অংশটুকু আছে সেটুকু নেওয়া হয়েছে। তাহলে আমি এখন তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে নকশিকাঁথার মাঠ সম্পর্কে। আমি এ সম্পর্কে কিছু বলছি তোমাদের। এটা তো একটি কাহিনী কাব্য, বিশাল। তোমাদের সময় সুযোগ যখন হবে তোমরা এটা পড়ে নিবে, ভালো লাগবে তোমাদের অবশ্যই এবং জ্ঞান আহরণ করতে পারবে। রূপাই কবিতাটি নকশিকাঁথারই অংশ। নকশিকাঁথার ঘটনাটি এরকম, কাহিনীটা এরকম। এটা একটা কাহিনী কাব্য, মানে কবিতার মতোই কাহিনী কাব্য। তো এই কাব্যটা আর মূল ঘটনা হচ্ছে এরকম যে এর মূল চরিত্র রূপা এবং সাজু। তারা যে গ্রামে থাকতো, যখন তাদের দেখা সাক্ষাৎ হয় তখন কি তারা তাদের একে অপরের প্রেমে পড়ে যায়। তো গ্রামে সেই বিষয়টা কি খুব সহজভাবে মেনে নেয়নি। এটা নিয়ে গ্রামে গুঞ্জন উঠে, কথা উঠে। তো স্বভাবতই মা সাধুর পরিবার কি তাকে ঘর হতে আর বের হতে দেন না, মানে রূপার সঙ্গে দেখা করতে দেন না। তো এই অবস্থায় তাদের
বিরহে দিন কাটতে থাকে। এর কিছুদিন পরে কোনো এক ঘটকের মাধ্যমে তাদের মধ্যে কি বিয়ে হয়। বিয়ের পরে তারা সুখী শান্তিতে বসবাস করতে থাকে। আর রূপা ছিল লাঠিয়াল এবং বীর, খুব সাহসী মানুষ। তো সেই সময় তাদের গ্রামে ধানের জমির চর দখল নিয়ে কি একটা মারামারির ঘটনা ঘটে। দুই গ্রামের মধ্যে এই সংঘর্ষ হয়। আর রূপা যেহেতু লাঠিয়াল ছিল, বীর ছিল, স্বভাবতই সে তো এতে অংশগ্রহণ করবেই। তো দুই গ্রামেরই এই মারামারিতে অনেক লোক মারা যায়। আর যারা জীবিত ছিল তাদের বিরুদ্ধে কি মামলা হয়। মামলা হলে পরে কি রূপা আর বাড়ি ফিরতে পারে না। সাজু একা একা বাড়ি আর ফিরতে পারে না, তার অপেক্ষায় দিন কাটে। তো এইভাবে সে যে মামলার আসামি হয়ে ফেরারি হয়ে যায়, আর বাড়ি আসতে পারে না। তো সাজু কি তার বিরহের যে দুঃখ কষ্টের জীবন সে যাপন করত একাকিত্বে, সেগুলি কি সুই সুতার মাধ্যমে একটি কাঁথার মধ্যে সে ফুটিয়ে তোলে। এভাবে কি সে একটা কাঁথা তৈরি করে। আর একসময় সে মারা যায়, মানে গল্পের নায়িকা যে সাজু মারা যায়। মারা যাওয়ার পরে অনেক দিন পরে রূপা কি বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে সে দেখে যে সাজু আর বেঁচে নেই। আর তার যে নকশি কাঁথা সেটা সে দেখে এবং এটা হাতে করি এক সময় শেষ পরিণতি যেটা হয় যে সাজু কবরের পারে কি সে মরে পড়েছে, গ্রামবাসী এটা দেখতে পায়। তাহলে মোটামুটি এই হচ্ছে নকশি কাঁথার ঘটনা। আর এই কবিতার যে মূল চরিত্র রূপাই, কবিতার নাম একে তোমরা পড়লে এটা ভিতরে জানতে পারবে। রূপা যে চরিত্রটা এটাও কি একটা বাস্তব চরিত্র। তো বাস্তব চরিত্রের রূপার ছবিটা এখানে আছে, স্ক্রিনে দেখো রূপার ছবিটা এখানে আছে। এই হচ্ছে আমাদের বাস্তব রূপা। এটা বৃত্তকালের ছবি, তোমরা দেখবে বিভিন্ন পত্রপত্রিকায় কি এই সম্পর্কে লেখাও হয়েছিল। তো এই বাস্তবের রূপার বাড়ি কি ময়মনসিংহে। কবি যখন তার নকশিকাঁথার মাঠ লেখার জন্য গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতে তিনি ময়মনসিংহে গিয়েছিলেন সেখানে। তো ওখানে কি তার এই বাস্তব রূপার সঙ্গে দেখা হয়। আর তিনি ছিলেন কৃষক পরিবারের সন্তান। ওনাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল, তার বাবার নাম শহর আলী, 7 ছেলে ও 4 মেয়ের মধ্যে রূপার অবস্থান ছিল তৃতীয়। আর তিনি 2008 সালে 22 এপ্রিল কি শিলাইশী গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এটা নিয়ে টিভিতে পত্রপত্রিকায় কি প্রতিবেদন হয়েছে। আর তোমরা অনলাইনে কি এই তথ্যগুলো পাবে, আরও বেশি তথ্য পাবে। একটু বলে দিলাম রূপাই সম্পর্কে। তাহলে চলো এখন আমরা কবিতায় চলে যাই। তোমরাও বই খুলে পড়ো আমার সাথে এবং বোঝার চেষ্টা করবে রূপাই যে শুরু। এই গায়ে এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখী কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। এই গায়ের বলতে গ্রামের চাষার ছেলে, কৃষকের ছেলে, তার মাথার চুল কিরকম লম্বা। একসময় কি গ্রামের কৃষকেরা বাবরির মতো চুল রাখতেন, তো সেই কৃষকের ছেলে মাথার চুল ছিল লম্বা। কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। তার মুখটা কিরকম ছিল, কালো ছিল, কালো মুখ ছিল আর কালো ভ্রমর। ভ্রমরের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে। ভ্রমর হচ্ছে মৌমাছি, আর মৌমাছিটা কি কালো। তো তার কালো মুখে কালো ভ্রমর, এই সৌন্দর্যের বর্ণনা তিনি উপমার মাধ্যমে দিয়েছেন, কালো বর্ণনা। সেখানে কি এই সৌন্দর্যের জন্য রঙিন ফুলকেও হার মানায়। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কি মাখিয়ে গেছে নবীন তৃণের ছায়া। তাহলে কাঁচা ধান তোমরা নিশ্চয়ই দেখেছ, কাঁচা ধান কিরকম হয়। তার পাতার মধ্যে কি রূপার মুখের মায়া, কচি মুখের মায়া। কাঁচা ধান এখানে সজীব বা সজীবত অর্থে ব্যবহার করা হয়েছে। আর কচি মুখ সেই কৃষকের সন্তান, তার মুখের মায়াটা কি কাঁচা ধানের মতনই সজীব, এরকম সৌন্দর্যময়। আর তার সাথে মাখিয়ে দিয়েছে নবীন তৃণে। নবীন তৃণ মানে ঘাস, নবীন মানে নতুন, নতুন ঘাসে ছায়া মনে হচ্ছে কি তার মুখে কেউ মাখিয়ে দিয়েছে। পরের অংশটুকু দেখো,
জানিলামের ডগার মতো বাহু দুখান সরু, গাঁথনি তার শ্রাবণ মাসের যেমন তমাল তরু। তার বাহু দুখান সরু, সরু শব্দ হচ্ছে চিকন, বাহু মানে হাত। তার হাত দুখানা কি জানিলার ডগার মতো সরু। জানিলাও হচ্ছে কচি লাউ, কচি লাউ অর্থে এখানে ব্যবহার করা হয়েছে, ওরকম চিকন। আর গাঁথনি তার শ্রাবণ মাসে যেমন তোমার তরু। গাঁথনি হচ্ছে শরীর, একটু খেয়াল করে দেখো, আমরা একটু আগে বলেছি গায়ের, সেখানে কি চন্দ্রবিন্দু আছে, আর এখানে কি চন্দ্রবিন্দু নাই, মানে এটা হচ্ছে শরীর। আর শ্রাবণ মাস জানি আমরা বঙ্গাব্দের ৪র্থ মাস। তমাল তরু একটা বৃক্ষ, কালো মতো হয় বৃক্ষটা, তাহলে তার শরীরটা কিরকম? তমাল তরুর মতো। এটাও একটা প্রশ্ন হতে পারে যে রূপার শরীর কেমন? তমাল তরুর মতো তার শরীর। পরের লাইন দেখো, বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দিচ্ছে তেল, বিজলি মেয়ে পিছলে পরে ছড়িয়ে আলো খেল। বাদল ধোয়া, বাদল মানে বৃষ্টি, মেঘে বৃষ্টি হওয়ার পূর্বে যে অবস্থা হয় সেটাকে মেঘ বলা হয়, এটাও কালো রঙেরই হয়। আর মাখিয়ে দিচ্ছে তেল, তার বাদল ধোয়া মেঘে মানে বৃষ্টি ধোয়া মেঘে যেন কেউ তেল মাখিয়ে দিয়েছে। তেল মেখে দিলে কি একটু চকচকে হয়, মানে ওই অবস্থা করে এখানে বুঝিয়েছেন। বিজলি মেয়ে, বিজলি মানে হচ্ছে কি বিদ্যুৎ চমকালে যে অবস্থা হয় এটাকে বিজলি বলা হয়, বিদ্যুৎ চমকানো। তাকে মেয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। পিছলে পরে ছড়িয়ে আলোর খেল। আর যখন বিদ্যুৎ চমকায় তখন কি একটা আলোরই ঝিলিক আমরা দেখতে পাই, যেটা আকাশ থেকে কি মাটি পর্যন্ত নেমে আসে। তাহলে কি বিজলি মেয়ে বিদ্যুৎ, যে বিদ্যুৎ হওয়ার সময় যেরকম আলো ছড়িয়ে পড়ে সেটাকেই কি কবি এখানে বুঝিয়েছেন। পরের অংশটুকু দেখো তোমরা, কচি ধানে তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার ছড়িয়ে গেছে কতটা তার হাসি। আমি একটা ছবি একটু আগে দেখিয়েছিলাম তোমাদের। কচি ধানের চারা যখন কৃষক তোলে, সেই চারা এক জায়গায় বীজ ফেলা হয়, সেখান থেকে চারা হয়, এটা তুলে কি আবার ক্ষেতে রোপণ করা হয়। তো সেই চারা তুলতে গিয়ে কি চাষের মুখে হাসি দেখা যায়। সেই হাসিটা কেন? যে কৃষকের মনে কি অবশ্যই স্বপ্ন থাকে যে চারা গাছ থেকে কি ফসল হবে, তার ঘর ফসলে ভরে যাবে। কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি। কালো চোখের তারা মানে হচ্ছে কি চোখে মণিকে এখানে বোঝানো হয়েছে। সকল ধরা দেখি মানে ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। তাহলে আমরা কালো চোখের মণি দিয়ে কি সমস্ত পৃথিবী দেখি। কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন লেখি। কালো দাঁত বলতে এখানে দোয়াতকে বোঝানো হয়েছে। একসময় কি ফাউন্টেন পেন যে কলমটা ব্যবহার করা হতো, সেটা কি দোয়াত থেকে কালি ভরে ভরে লেখা হতো। তো সেটাকে তিনি এখানে বুঝিয়েছেন। ওই কালি দিয়ে কি কেতাব মানে বই, কোরআন মুসলিম ধর্মগ্রন্থ, এই সমস্ত বই এবং কোরআন এই সমস্ত কিছুই কি কালো দাঁতের কালি দিয়ে লেখা হয়। পরের অংশে যাই আমরা। জনম কালো মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়। কালোর একটা সম্পর্ক কি আমাদের জীবনের সঙ্গে সবকিছুর সঙ্গে কি জড়িয়ে আছে। তো জনম কালো বলতে যে আমরা জন্মগ্রহণ করি মায়ের পেটে, সেটা কি একটা অন্ধকার অবস্থা। মরণের সময় কি আমাদের কবরে যেতে হয়, অন্ধকার পরিস্থিতি। আর এটা কি খুবই কালো ভুবনময়, মানে ভুবন অর্থ পৃথিবী, পৃথিবীটাই কি কালো, কালোময় পুরাটা, সেটা তিনি এখানে বুঝিয়েছেন। আর চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। চাষিদের ওই কালো ছেলে, বারবারই যে চাষির ছেলে ওই রকম কালোর সঙ্গে তুলনা করা হচ্ছে। কৃষকরা যখন ফসল ফলায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, তাদের গায়ের রং কি আসলে পুড়ে কালো হয়ে যায়। তো ওই চাষিদের কালো ছেলে কি সব করেছে জয়, সব কিছুই কি জয় করেছে। সোনায় যে সোনা বানায় কিসের গরব তার, সোনায় যে সোনা বানায় কিসের গরব তার, রং পেলে ভাই গড়তে পারি রামধনুকে হার। এখানে বলা হচ্ছে সোনায় যে সোনা বানায়, মানে স্বর্ণকার সোনা দিয়ে স্বর্ণের অলঙ্কার বা গয়না বানায়, তার থেকে তার কোনো গরব নেই, মানে গর্ব নেই, অহংকার নেই। সেটা কি সে সোনা দিয়ে বানাচ্ছে।
এটাই কবি বলেছেন এখানে। আর রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার। রামধনুক মানে হচ্ছে রংধনু। রংধনু সম্পর্কে জানো নিশ্চয়ই তোমরা সবাই। রংধনু যখন বৃষ্টি শেষ হয়ে যায় আকাশে কি এই রংধনু দেখা যায়, বিভিন্ন রঙের সমাহার, সেটা কি আবার অর্ধবৃত্তের মতো হয়। তো এটি কি বলা হয়েছে, যদি রং পায় তাহলে কি কবি এরকম রামধনুকের হারও কি গড়তে পারে। তাই সোনার যে কারিগর তার কি কোনো কৃতিত্ব এতে নাই সোনার অলংকার বানানোতে। কালোই যেজন আলো বানায় ভুলায় সবার মন, তারই পদ রজের লাগি লুটায় বৃন্দাবন। বৃন্দাবন হচ্ছে মথুরা জেলায় অবস্থিত বৃন্দাবন। এই অংশটুকু একটু বোঝার, একটু ভালো করে তোমরা মন দিয়ে শোনো। কালোই যেজন আলো বানায় ভোলায় সবার মন, কালো দিয়ে যে আলো বানায় কালো থেকে। আর পদরজ হচ্ছে কি পায়ের ধুলো, লুটায় বৃন্দাবন। বৃন্দাবন তো বলেছি মথুরায় বৈষ্ণব ধর্মের এটা কি তীর্থস্থান। এখানে শ্রীকৃষ্ণর কথা বলা হয়েছে, তিনি এখানে বাল্যলীলা করেছেন রাধা কৃষ্ণের এই বৃন্দাবন এলাকায়। আর রাধার কৃষ্ণের যে কর্মগুণে তিনি কি সকলের কাছে খুব মহিমান্বিত। এখন কি সেখানে সবাই তার পদরজের মানে পায়ের ধুলার জন্য কি বৃন্দাবনে লুটায়। তাহলে এখানে কালো থেকে যে আলো বানায়, যে মানুষ দেখতে কেমন, সেটা কি তার বড় পরিচয় নয়। বড় পরিচয় হচ্ছে কি তার কাজ, যে কাজের মাঝে কি সে আলোকময় করতে পারে পৃথিবীকে, পৃথিবীর বুকে কি সে চিরস্মরণীয় হতে পারে। তারপরে দেখো, সোনা নহে পিতল নহে নহে সোনার মুখ। সোনাও নয় পিতলও নয়, এগুলো ধাতব পদার্থ, তোমরা চেনো জানো। আর মুখটাও কি সোনার মতো নয়। কালো বরণ চাষির ছেলে জুড়াই যেন বুক। কালো বরণ মানে কালো রঙের, কালো বর্ণের চাষি, সে সবার বুক কি জুড়ায়। তারপর অংশটুকু দেখো, যে কালো তার মাঠেরই ধান, যে কালো তার গাঁও। গাঁও শব্দটা আবার এসেছে গ্রাম। তাহলে তার যে কালো তার মাঠের ধান, মাঠের ধানও কালো, তার গ্রামটাও কি কালো। আসলে গ্রাম কি কালো হয় না, তারপরে কি বলে ধানও কালো রঙের হয় না। সেটা একটা উপমায় কবি এখানে এটা তুলে ধরেছেন, যে তার গাটা যেরকম কালো, তার মাঠের ধানও কি সেরকম কালো। সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাও। দুইটা শব্দ একসঙ্গে এসেছে, দেখো গাও আর গাও, গাও শরীর আর গাও গ্রাম। তাহলে সেই কালোতে কি স্নান মানে গোসল, অবগাহন, অবগাহন করি কি উজ্জ্বল মানে উজ্জ্বল, তার শরীর কি উজ্জ্বল হয়, সেই কালোয় স্নান করি। আখড়াতে তার বাঁশের লাঠি, অনেক মানে আখড়া শব্দের অর্থ হচ্ছে আড্ডাতে। এখানে কি নৃত্য গীত, তারপর হচ্ছে মল্লবিদ্যা, এই সমস্ত বিষয় নিয়ে কি এখানে আড্ডা হয়। তাহলে বাঁশের লাঠি অনেক মানে তার যে বাঁশের লাঠি আছে, আমরা আগে একটু বলেছি একটু আগে, যে তিনি লাঠিয়াল ছিলেন, খুব ভালো লাঠি চালাতে পারতেন বাঁশের লাঠি। এটা কি অনেক মানে অনেক সম্মানী, এটা যে সে বীর ছিল, তার বীরত্বের প্রকাশ এখানে পাওয়া যায়। তারপরে দেখো, খেলার দলে তারে নিয়ে সবার টানাটানি। সে বাঁশের লাঠি বা লাঠিয়া ছিল, লাঠি ভালো খেলতে পারতো বলে সবাই কি খেলার দলে তাকে নিয়ে টানাটানি করতো। এমনিতেও তোমরা দেখে থাকো এই ব্যাপারগুলো, যারা খেলাধুলায় ভালো হয় সবাই কি খেলার দলে তাকে নিয়ে টানাটানি করে। তো রূপাকেও সবাই নিয়ে টানাটানি করে। তারপরে আরো গুণ দেখো, তার জারির গানে তাহার গলা উঠে সবার আগে। জারি হচ্ছে গান, শোকাবহ গান। কারবালার গানকে জারি গানের সঙ্গে এখানে কবি তুলনা করেছেন। মানে শোকাবহ এক ধরনের জারি গান, সারি গান, এগুলো নাম তোমরা শুনেছ। তো ওই রকম জারির গানও কি তার গানের কণ্ঠ কি খুব ভালো ছিল, সে সবার আগে গান গাইতো বা তার কণ্ঠ ভালো ছিল, এটা এখানে বুঝিয়েছেন। সার সুন্দি বেত যেন ও সকল কাজেই লাগে।
শাল বৃক্ষ, সুন্দি, এটাও মানে পদ্ম, বেত, এটাও গাছের মতো বেতের বিভিন্ন জিনিসপত্র বানায়, তোমরা জানো। সকল কাজে লাগে এগুলা, মানে বিভিন্ন কাজে বা এরাদের অনেক কাজে, সেই কথাটা এখানে বোঝানো হয়েছে যে এগুলো আমাদের অনেক কাজে লাগে, এই গাছগুলো বা গাছের কাজ। বুড়োরা কয় ছেলে নয় ও পাকাল লোহা যেন। তাহলে গুরুরা মানে মুরব্বী শ্রেণীর যারা আছেন তারা বলেন যে সে ছেলে নয়, সে যেন পাগাল লোহা। পাগাল শব্দের অর্থ হচ্ছে তোমার ইস্পাতের মতো কঠিন। তা এরকম যে পাগাল লোহা, সেই ইস্পাতের মতো লোহা, এটা লোহাটাও ধাতু পদার্থ, তাকে কি পাগাল লোহার সঙ্গে তুলনা করা হয়েছে। রূপাই যেমন বাপের বেটা, কেউ দেখেছ হেন, যদি কেউ বাহাদুর হয় বা কর্মগুণে সে খুব ভালো হয়, তখন কি তাকে বাপের বেটা বা এরকম সাবাসী ধরনের কথাবার্তা বলা হয়। তাহলে সে ইস্পাতের মতো পাগাল বা পাগাল লোহা, তার মতো কি বাপের বেটা আর কেউ দেখেনি। তারপরে অংশটুকু দেখো, যদিও রূপা নয়তো রূপায়, রূপার চেয়ে দামি, এককালেতে ওরি নামে সবগা হবে নামি। যদিও রূপা নয়তো রূপাই, রূপা কি রূপাই নয়, মানে রূপা স্বর্ণ রূপা এগুলো কি ধাতু, মূল্যবান ধাতু। তো ওইরকম কি রূপার মতো নয়, এর চেয়েও দামি, সে রূপার চেয়েও দামি। এককালেতে ওরি নামে সবগা হবে নামি। তাহলে এককালে কি তার নামই সমস্ত গ্রাম কি তার নামে নামই হবে, এ কথা কবি এখানে বলেছেন। তাহলে আমি এতক্ষণ তোমাদের রূপাই কবিতাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি না বোঝো তাহলে কি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমরা আবার বুঝিয়ে দেব। শব্দার্থগুলো জেনে নেই। কবিতা আলোচনার সময় কি আমি শব্দের অর্থ বলে দিয়েছিলাম তোমাদের। আর একটু তোমরা দেখো, ভ্রমর, ভ্রমরা, মৌমাছি, মধুকর। নবীন তৃণ শব্দের অর্থ হচ্ছে নতুন ঘাস বা দুর্বা। জালি, কচি, শব্দ অঙ্কুরিত, জালি শব্দের অর্থ। শাওন, এটা শ্রাবণ মাস, বঙ্গাব্দের 4th মাস শ্রাবণ। কালো দাগ দিয়েছেন কালো দাগ লেখার কালি রেখার পাত্র বিশেষ, মানে দোয়া। তারপরে গরব শব্দের অর্থ হচ্ছে গর্ব, অহংকার। রামধনুকের হার, এই অর্ধবৃত্তাকার রামধনুকে গলার হার হিসেবে কল্পনা করা হয়েছে। পদরজ শব্দের অর্থ হচ্ছে পায়ের ধুলা, চরণ ধুলা। আর বৃন্দাবন হচ্ছে কি মথুরার নিকটবর্তী হিন্দুদের তীর্থস্থান। রাধাকৃষ্ণের তীর্থস্থান হচ্ছে বৃন্দাবন, রাধাকৃষ্ণের প্রেমের লীলাক্ষেত্র। সিনান শব্দের অর্থ হচ্ছে স্নান, গোসল, অবগাহন। উজ্জ্বল শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল, দীপ্তিমান। আখড়াতে এখানে নৃত্যগীত, শিক্ষা ও মল্লবিদ্যা অভ্যাসের স্থান বা আড্ডাখানা। শাল সিন্ধি বেত, শাল অর্থ শাল গাছ, সিন্ধি অর্থ শ্বেতপদ্ম, একত্রে বিবিধ কাজে প্রয়োজনীয় উপকরণ হিসেবে বলা হয়েছে। জারির গান, এটা হচ্ছে শোকগীতি, মূলত কারবালার শোকাবহ ঘটনামূলক গাথা। পাগাল শব্দের অর্থ হচ্ছে ইস্পাত। পাগাল লোহা বলতে ইস্পাতযুক্ত কঠিন লোহাকে বোঝানো হয়েছে, ইস্পাতযুক্ত কঠিন লোহাকে বোঝানো হয়েছে। তো এখানে কিছু মূল্যায়নের প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, উত্তরগুলো আমি জানি তোমরা পারবে, অবশ্যই পারবে। তারপরে কি আমি একটু বলে দিচ্ছি। দেখো, রূপাই কবিতার উৎস কি কি জানি তো আমরা সকলেই। রূপাই কবিতার উৎস হচ্ছে শিকাথার মাঠ। আর কবি জয়সমিতির কোথায় জন্মগ্রহণ করেন? এটাও পারি আমরা, ফরিদপুর জেলার তামুলখানা গ্রামে। রূপাইয়ের শরীর কেমন ছিল? শ্রাবণ মাসে তমাল তরুর মতো তার শরীর ছিল, শ্রাবণ মাসে তমাল তরুর মতো। রূপাই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা কি অনুভব করতে পারবে? উত্তরটা দিয়ে দিয়েছি, দেখো, গ্রামীণ কৃষকের শৈল্পিক রূপ অনুভব করতে পারবে। একটা বাড়ির কাজ
দিয়ে দিচ্ছি, এটা তোমরা লিখে বাড়িতে করবে। সৃজনশীল প্রশ্ন দিয়েছি। মহরমে মাস আসিল, শিমুলতলির গায়ে সবে জারির গানে লাঠির খেলায় মাতল আবার মহোৎসবে। আজকে গায়ে নাইতো বরি, আজকে গায়ে নাইতো ধ্বনি, কাহার কত বিদ্যা বেশা, আজ তামরা কেউ না জানি, কেউ না করি। এই অংশটা তোমরা তুলে বাড়িতে বসে কাজটা করবে। প্রশ্নগুলো দেখো একটু। ক, রূপাইকে গুরুরা কিসের সঙ্গে তুলনা করেছেন? রূপাইকে গুরুরা কিসের সঙ্গে তুলনা করেছেন? খ, এককালেতে উনি নামে শব্দ হবে নানি, পংক্তিটি ব্যাখ্যা করো। পংক্তিটি ব্যাখ্যা করো। উদ্দীপকের সঙ্গে রূপাই কবিতার সাদৃশ্য দেখাও। এই উদ্দীপকটির সঙ্গে রূপাই কবিতার যে সাদৃশ্য আছে সেটি দেখাও। আর ঘ, উদ্দীপকটি রূপাই কবিতার সম্পূর্ণ ভাবকে ধারণ করেনি, ব্যাখ্যা করো। উদ্দীপকটি রূপাই কবিতার সম্পূর্ণ ভাবকে ধারণ করেনি, ব্যাখ্যা করো। সৃজনশীলের নমুনা নিয়ে কীভাবে উত্তর লিখতে হয় সেগুলো ক্লাসে আলোচনা করেছি, তোমরা বাসায় বসে করবে। আর প্রয়োজন হলে কি পরবর্তীতে আবার আমরা ক্লাস নিব তোমাদের। আর আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।